হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হুসাইন। ইলারা আলভারেজ ভিড়ের রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। রুমের ভেতরে ভারী ঠান্ডা পরিবেশটা মুহূর্তেই বদলে যায়। ভিড় প্রথমে খেয়ালই করেনি ঈশার খুব কাছাকাছি ছিল সে, কিন্তু দরজার শব্দে সেদিকে তাকায়। তার রুমে তো কারোর আসার কথা না। দরজার দিকে তাকাতেই বীরের চোখে স্পষ্ট বিস্ময়। গ্র্যানি এখানে এই সময়ে? নিজেকে দ্রুত সামলে নেয় বীর। সে তার দুর্বলতা কাউকে দেখাতে চায় না। বীর ঈশা থেকে দূরে সরে আসে। মুখের অভিব্যক্তি আবার আগের মতো কঠিন করে নেয়। তারপর কয়েক পা এগিয়ে গিয়ে ইলারা আলভারেজকে জড়িয়ে ধরে। ইলারাও তাকে জড়িয়ে ধরেন। একটা গম্ভীর মমতায় ভরা আলিঙ্গন। এই ভয়ঙ্কর মাফিয়া বসের ভেতরেও তিনি সেই ছোট্ট ছেলেটাকেই খুঁজে পান। ছোট ভীর, যাকে একসময় নিজের হাতে বড় করেছিলেন। অভিমানে ভরা গলায় তিনি বলেন, গ্র্যানিকে ভুলেই গেছো তুমি। আগে তো সিনেলয়া গেলে অন্তত 2টা দিন থেকে যেতে আমার কাছে। এখন তো কাজের জন্য গেলেও প্যালেসে ওঠো না। পুরোপুরি ভুলেই গেছো এই বড়িটাকে। তার কণ্ঠে অভিমান। ভিড় একটু নরম হয়ে আসে, নিচু গলায় বলে, এমন না গ্র্যানি, এখন খুব ব্যস্ত থাকি। ইলারা তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হালকা হেসে বলে, কিসের এত ব্যস্ততা? তা তো আমি জানি। তার চোখে দুষ্টুমি। বউকে চোখে হারাও, তাই না? বউকে পেয়ে এই বড়িটাকে একেবারে ভুলেই গেছো তুমি। এত বউসোহাগী হলে চলবে না দাদু ভাই। কথাগুলো ঠাট্টা করেই বলেন তিনি, কিন্তু ভিড়ের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চোয়াল শক্ত, চোখ ঠান্ডা, কোনো হাসি নেই, কোনো লজ্জা নেই, কিছুই না। শুধু একটা অদ্ভুত নীরবতা। ইলারা তার পাশ কাটিয়ে এগিয়ে যান ঈশার দিকে। ঈশার কাছে যেতে তিনি থমকে দাঁড়ান। মেয়েটার দিকে তাকে কিছুক্ষণের জন্য ঘুরে চলে যান। এত নিষ্পাপ, এত সুন্দর, ঠিক যেন চাঁদের টুকরো। ইলারার চোখ আটকে যায় তার মুখে, কিন্তু সেই মুগ্ধতা এক মুহূর্তে ভেঙে চূর্ণ হয়ে যায় যখন তার দৃষ্টি নেমে আসে ঈশার হাতে শিকল দিয়ে বাঁধা। 1 সেকেন্ডের মধ্যে তার মুখের অভিব্যক্তি বদলে যায়। তিনি দ্রুত এগিয়ে এসে ঈশার হাতটা নিজের হাতে তুলে নেন। ঈশা তখনও ফুপিয়ে কাঁদছে। বীরের আচরণে ভেঙে পড়েছে পুরোপুরি। এই দৃশ্য দেখে ইলারা কঠিন হয়ে যান। তিনি মাথা তুলে কড়া গলায় বলেন, এটা কি বীর? তুমি ওকে এভাবে আটকে রেখেছ কেন? বীর একটু বিচলিত হয় না। ঠান্ডা, অনুভূতিহীন গলায় উত্তর দেয়, কারণ আছে। এই ছোট্ট উত্তরটা যেন আরও আগুন ঢেলে দেয় ইলারার মধ্যে। তিনি অশান্ত হয়ে ওঠেন, প্রতিবাদ করে বলেন, বাইরে তুমি যা করো সেটা আলাদা কথা, কিন্তু ঘরের ভিতরেও এমন। ও তোমার শত্রু না বীর, ও তোমার ওয়াইফ, তোমার বাচ্চার মা হতে চলেছে। তার গলা কেঁপে ওঠে রাগে আর কষ্টে। এই অবস্থায় তুমি কিভাবে এমন আচরণ করতে পারো? বীর এবার একটু জোরে বলে, যা করেছি ওর আর আমার সন্তানের ভালোর জন্যই করেছি গ্র্যানি। কিন্তু এই চুক্তি ইলারাকে একটু নরম করতে পারে না। তিনি সরাসরি ঈশার শিকলটা খুলে দেওয়ার চেষ্টা করেন। তার কণ্ঠেও আদেশের মতো, এই মুহূর্তে এটা খুলে দাও বীর। আমি আর কিছু শুনতে চাই না। এই প্রথম কেউ ঈশার পক্ষ নিয়ে এত জোর দিয়ে বলেছেন। ঈশার বুকটা কেঁপে ওঠে, তার চোখ ভরে ওঠে। একা অসহায় এই অন্ধকার জায়গায় এই প্রথম কেউ তাকে আপন করে ছুঁয়ে দাঁড়িয়েছে তার পাশে। সে আর নিজেকে সামলাতে পারে না। হঠাৎ করেই ইলারা আলভারেজকে জড়িয়ে ধরে জোরে কেঁদে ওঠে। ইলারা তাকে শক্ত করে জড়িয়ে নেন নিজের সাথে। মমতায় ভরা হাতে মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন, যেন নিজের নাত বউ নয়, নিজের মেয়েকেই সান্ত্বনা দিচ্ছেন। ইলারা আবারও ভীরকে উদ্দেশ্য করে বলে ওঠেন, খুলে দাও ওকে ভীর। ভীর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর গম্ভীর শক্ত গলায় বলে, আমি এটা পারবো না গ্র্যানি।
তাই এমন কিছু আমাকে বলো না। কথাটা বলে তারপর আর 1 সেকেন্ডও দাঁড়ায় না সে। গটগট করে দরজা দিয়ে হেঁটে রুম থেকে বেরিয়ে যায়। ঠাস করে দরজা বন্ধ হওয়ার শব্দটা পুরো রুমটাকে কাঁপিয়ে তোলে। ঈশা ভেঙে পড়ে, তার কান্না আরও বেড়ে যায়। অসহায়, দম বন্ধ করা, কষ্টে ভরা সেই কান্না। ইলারা আলভারেজ তাকে আরও কাছে টেনে নেন, নিজের বুকে জড়িয়ে রাখেন একটা নিরাপদ আশ্রয়ের মতো। মেটিয়াস প্যালেসে ফিরে কাউন্সেলিং রুমের দরজার সামনে এসে থামে সে। বুকের ভেতরে চাপা একটা অস্বস্তি। ভিড় কি সব জেনে গেছে? এই ভয়টাই পাচ্ছে সে। কি জবাব দিবে সে যদি কেউ কিছু আঁচ করে ফেলে? এগুলোই ভাবছে মেটিয়াস বারবার। কিছুক্ষণ পর অনেক সাহস সঞ্চয় করে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে মেটিয়াস। রুমের মাঝখানে বসে আছে নিকো রামিরেজ। ডিয়েগো সেলগাদো আর এনরিকো মেন্দোরাস তার পাশে দাঁড়িয়ে। তারা তাদের নেক্সট ডিল নিয়ে আলোচনা করছে। মেটিয়াস ঢুকতেই নিকো কপালের ভাঁজ পড়ে। মেটিয়াস এত দুরন্তর, এত বিশ্বস্ত হয়েও একটা সামান্য কাজ করতে পারেনি, এটার কারণে রেগে আছে নিকো। শত্রু তাদের পিছন থেকে বারবার আক্রমণ করেই যাচ্ছে। চারদিক থেকে আর তারা কিছু করতে পারছে না। নিক তার দিকে এগিয়ে আসে, একেবারে মেটিয়াসের একদম সামনে গিয়ে থামে নিক। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর কেন? শব্দ খুব আস্তে, কিন্তু ভিতরে বিষ। মেটিয়াস মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। নিকো হঠাৎ গলার স্বর উঁচু করে বলে, কেন তুই এতদিনের মধ্যে একটা কাজ করতে পারলি না মেটিয়াস? রুমটা কেঁপে ওঠে। নিকের গলার আওয়াজ। ডিয়েগো চুপচাপ চোখ নামিয়ে এনরিকোর চোয়াল শক্ত। নিকো মেটিয়াসের কলার শক্ত করে ধরে টেনে কাছে আনে। মাতেও আর লুকা কি পাতালে চলে গেছে? হ্যাঁ। তার চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। যে এতদিনে তুই ওদের কোনো খোঁজ পাসনি? মেটিয়াসের শ্বাস ভারী হয়ে ওঠে, কিন্তু সে একটাও কথা বলে না। ভেতরে রাগে ফুঁসছে সে। তার নীরবতায় আগুনে ঘি ঢালে। নিকো ঠেলে তাকে ছেড়ে দেয়। চুপ। এখন চুপ হয়ে গেছে। তার ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি। যখন রিপোর্ট দিতে হয় তখন কারোর মুখে শব্দ থাকে না, কিন্তু ব্যর্থতা সেটা তো ঠিকই নিয়ে আসে। মেটিয়াস দাঁড়িয়ে আছে মাথা নিচু, মুঠি শক্ত, কিন্তু ঠোঁট শিল করা। কারণ সে জানে একটা ভুল শব্দ মানেই সন্দেহ, আর এই জায়গায় সন্দেহ মানেই মৃত্যু। নিকো ঘুরে দাঁড়ায়, নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তার কণ্ঠ এবার ঠান্ডা, কিন্তু আগের থেকেও ভয়ঙ্কর। আমি এখন আর কোনো ধরনের রিস্ক নিতে চাই না, নিকো বলে। ভিড় এখন সব থেকে একটু দূরে আছে, তাই সব কিছু এখন আমাকেই দেখতে হবে। নিকো এবার টেবিলের পাশে গিয়ে থামে। কাউন্সেলিং রুমের দীর্ঘক্ষণ আলোচনা চলে। ম্যাপ খুলে রাখা, লোকেশন, সম্ভাব্য লুকানোর জায়গা। কিন্তু মেটিয়াস যেন বাইরে দাঁড়িয়ে আছে সব কিছুর। সে শুধু শুনছে, একটা শব্দও বলছে না। অবশেষে নিকো টেবিলে হাত ঢুকে বলে, এই মিশনের দায়িত্বে আজ থেকে ডিয়েগো থাকবে। ডিয়েগো এক মুহূর্ত থমকালো, তারপর মাথা নুইয়ে বলে, আন্ডারস্টুড বস। নিকো আবার বলে, এনরিকো তুই ওর সাথে থাকবি। এনরিকো চোখ তুলে একবার মেটিয়াসের দিকে তাকায়, তারপর বলে, গট ইট। মেটিয়াসের বুকের ভেতরে চাপা একটা আগুন জ্বলছে এখন। সে বলতে নেয়, বস আমি। কিন্তু কথাটা শেষ করার আগেই নিকোর চোখ তার দিকে ফিরে। মেটিয়াস থেমে যায়। সে বুঝে এখন একটা শব্দ মানেই নিজের কবর খোঁড়া, তাই সে চুপ করে যায়, একেবারে চুপ। নিকো তার দিকে তাকিয়ে বলে, কিছু বলার আছে? মেটিয়াস 1 সেকেন্ড তাকিয়ে তারপর মাথা নিচু করে বলে, না। এই নাটার ভিতরে লুকানো ছিল হাজারটা কথা, রাগ, অপমান। নিকো আর কিছুক্ষণ কথা বলে এই বিষয়ে। এরপর সব আলোচনা শেষে ডিয়েগো আর এনরিকো বেরিয়ে যায়। মেটিয়াসও পেছনে পেছনে বেরিয়ে যায়। ঈশা আগে থেকে কিছুটা সুস্থ হয়ে উঠেছে।
শরীরে ক্ষতগুলো শুকাতে শুরু করেছে, নীলচে দাগগুলো ফিকে হয়ে আসছে। ব্যথা তীব্র আগের মতো আর ছেকা দেয় না, কিন্তু মনের ভেতরে ক্ষত সেটা যেন আরও গভীর হয়ে উঠেছে দিনকে দিন। ইলারা আলভারেজের আসার পর থেকে একটা পরিবর্তন হয়েছে। তার সংস্পর্শে এসে ঈশার যেন একটু হলেও স্বাভাবিক হতে পারছে। তার মমতা, তার ছোঁয়া, তার নরম কণ্ঠ এই নিষ্ঠুর জায়গায় এক ফোঁটা আশ্রয়ের মতো ঈশার কাছে। কিন্তু সেই স্বস্তি খুব ক্ষণস্থায়ী। বীর তার কাছাকাছি থাকলে ঈশার আগে সব কিছু মনে পড়ে যায়। ভীরের কাছে আসাটাও তার শুকনো আদর কিছুই আর তার মন গলাতে পারে না, কিন্তু ভীর তার সর্বোচ্চটা দেয় ঈশাকে ভালো রাখতে। ঈশার মনে পড়ে এলিজার বলা কথাগুলো। এলিজার কথাগুলো প্রতিটা শব্দ আগুন হয়ে গেঁথে আছে তার মস্তিষ্কে। ঈশার চোখ বন্ধ করলেই শুনতে পায় সে কথাগুলো। মনে হয় কেউ যেন ফিসফিস করে বলে যাচ্ছে, ভীর তোমার বাবাকে মেরেছে, তোমার মাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে, সাফাকে মেরেছে, আবির ভাইকে তুলে নিয়ে গেছে। ঈশার বুকটা ধক করে ওঠে এগুলো মনে পড়লে। এগুলো তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। সে নিজের দুই হাত শক্ত করে চেপে ধরে, চোখে জমে ওঠে অশ্রু। এগুলো তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। সে নিজের দুই হাত শক্ত করে চেপে ধরে, চোখে জমে ওঠে অশ্রু, কিন্তু সে কাঁদে না সবসময়। কখনো শুধু তাকিয়ে থাকে শূন্যে। নিজের বাবার খুনিকে সে কি করে ভালোবাসবে? না, কোনোভাবেই না। সে ভালোবাসতে পারে না এই লোককে। যাই হোক না কেন, সে কখনোই পারবে না। প্রয়োজনে সে মরে যাবে, নিজেকে শেষ করে ফেলবে, তবুও সেই লোকটার সাথে থাকবে না যে তার ভাইয়ের ভালোবাসাকে মেরে ফেলেছে। এমন লোককে সে ভালোবাসতে পারে না। তার বুকের ভেতরে শুধু একটা আগুন জ্বলতে থাকে, প্রতিশোধের আগুন। সে নিজের বাবার বদলা নেবে। এই পৃথিবীতে তার বাবার আগে কেউ ছিল না, কেউ হবে না। তার চোখে এক অদ্ভুত কঠোরতা ভেসে ওঠে। দিনের পর দিন সে শুধু ভাবতেই থাকে, কি করবে, কিভাবে করবে, কিভাবে এই বন্দিদশা থেকে মুক্তি পাবে। এই বিলাসবহুল কারাগারের প্রতিটা দেওয়াল তার কাছে শত্রু। প্রতিটা দরজা, প্রতিটা তালা তার স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আর ভীর, তার প্রতিটা ভালোবাসা, প্রতিটা যত্ন ঈশার কাছে এখন বিষের মতো লাগে। যখন ভীর তার দিকে তাকায় মায়া ভরা চোখে, ঈশার ভেতরে ঘৃণার ঢেউ ওঠে। যখন সে খেয়াল রাখে, খাওয়ার, ছোঁয়ার চেষ্টা করে, ঈশার মনে হয় যেন বিষ ঢেলে দিচ্ছে কেউ তার শিরায়। এই দ্বন্দ্ব, এই দম বন্ধ করা পরিস্থিতি তাকে ধীরে ধীরে অন্যরকম করে দিচ্ছে। আর ঠিক এমনই এক পরিস্থিতির মুহূর্তে হঠাৎ করে তার মাথায় আসে এলিজার দেওয়া সেই চিঠি, চিঠির সাথে দেওয়া জিনিসগুলো, ছুরি আর ঔষধ। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ঔষধগুলো এখন আর তার কাছে নেই, কিন্তু ছুরিটা তো আছে। হ্যাঁ আছে, ওইটাই যথেষ্ট। ঈশার চোখ ধীরে ধীরে বদলে যায়। নরম ভাঙা মেয়েটার জায়গায় এখন একটি কঠিন নির্মম সত্যার জায়গা নিতে শুরু করে। তার মস্তিষ্কের ভেতরে তখন চলতে থাকে এক ভয়ঙ্কর পরিকল্পনা। ধীরে ধীরে নিখুঁতভাবে সে ভেবে চলে প্রতিটা ধাপ নিজের মুক্তির জন্য, নিজের বাবার বদলা নেওয়ার জন্য, সাফার জন্য, আদ্রিয়ানের জন্য সে সব কিছু করতে পারবে। ঈশার চোখে কোনো দ্বিধা নেই, শুধু অন্ধকার আর প্রতিশোধের আগুন। বাইরে থেকে তাকে স্বাভাবিকের মতো মনে হলেও ভেতরে ভেতরে সে প্রতিটা মুহূর্তে হিসাব কষছে, একটা সুযোগের অপেক্ষায়। তার চোখে এখন একটা অদ্ভুত স্থিরতা, যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। এদিকে ঈশার এই পরিবর্তন ভীরের নজর এড়ায় না। সে ঈশার সব কিছুই খেয়াল রাখে। ঈশাকে একটু স্বাভাবিক হতে দেখে ভীরের ভেতরে চাপা স্বস্তি কাজ করে। সে ভাবে হয়তো অবশেষে ঈশা পরিস্থিতি মেনে নিতে শুরু করেছে, কিন্তু সে জানে না এই নীরবতা, স্বাভাবিকতার আড়ালে ঈশা তার মুক্তির পথ খুঁজছে। এভাবে দিন কেটে যায়। রুমের ভেতর নরম আলো ছড়িয়ে আছে, আর চারপাশে সাজানো 3টা বড় কাবার্ড,
যা ভর্তি পোশাক জুয়েলারিতে। মারিয়া এলেনা তার জন্য একটা ড্রেস বের করে সামনে ধরে ঈশা ভ্রুকুচকে বলে, আমি এটা পরবো না। মারিয়া কিছু না বলে আরেকটা ড্রেস বের করে দেয়, কিন্তু ঈশা এবারও মাথা নাড়ে, এটাও না। এভাবে একটার পর একটা ড্রেস সামনে আসে, আর প্রতিবারই ঈশার ঠোঁট থেকে একই অস্বীকৃতি ঝরে পড়ে। শেষমেশ খানিকটা অসহায় হয়ে মারিয়া এলেনা বলে ওঠে, ম্যাম, আপনি কোনটা পরবেন আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। ঈশা একটু ভেবে খুব স্বাভাবিক গলায় বলে, আমাকে বাসন্তী রঙের ড্রেসটা দাও। মারিয়া এলেনা তার কথা মতো সেই রঙের ড্রেস এনে দেয়, কিন্তু ড্রেসটা হাতে নিয়ে আবার ঈশা বলে ওঠে, না, এটা না, গোল জামাটা। মারিয়া এবার সত্যি বিপাকে পড়ে যায়, কারণ ঈশার এই বিশাল কাবাডগুলোতে একই রঙের অসংখ্য জামা। কোনটা যে সে বলছে তা বোঝা কঠিন। কিছুক্ষণ পর ঈশা নিজেই বলে, আমি নিজে নেই, তুমি খুঁজে পাবে না। মারিয়া আর কিছু বলে না। তার মনে হয় জামাই তো নেবে, আর সে তো সাথে আছেই। মারিয়া এলেনা ঈশাকে কাবার্ডের কাছে নিয়ে যায়। ঈশার আঙুলগুলো একটার পর একটা কাপড় ছুঁয়ে যায়, কিন্তু তার চোখ খুঁজছে অন্য কিছু। নিখুঁত সময়ে মেপে ঈশা একটা জামা টেনে নেয়, আর সেই সাথে কৌশলে একটা ছোট ছুরি তুলে কাপড়ের ভাঁজের আড়ালে লুকিয়ে ফেলে। সব কিছু এত দ্রুত ঘটে যে মারিয়া এলেনা কিছুই বুঝতে পারে না। ঈশা তারপর স্বাভাবিক ভঙ্গিতে চেঞ্জ করতে চলে যায়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে পানি গড়িয়ে পড়ে তার শরীর বেয়ে, কিন্তু তার মন পুরোপুরি স্থির। সে জানে তাকে কি করতে হবে। ড্রেস চেঞ্জ করার সময় ঈশা ছুরিটা সাবধানে নিজের জামার ভেতরে লুকিয়ে নেয়। এটা তাকে লুকোতে হবে, এমন জায়গায় রাখতে হবে কিন্তু তার হাতের নাগালেই থাকবে। সে জানে তাকে প্রতিটা মুহূর্তে নজরে রাখা হয়, তাই প্রতিটা পদক্ষেপ তাকে নিতে হবে নিখুঁত হিসাব করে। চেঞ্জ করে বাইরে বের হওয়ার পর মারিয়া এলেনা তাকে নিয়ে রানিয়া, রোসা আর লুসিয়ার সাথে বাগানে যায়। চারপাশে সবুজের শান্ত ছায়া, হালকা বাতাস, দূরে ফোয়ারার শব্দ, সবকিছুই শান্তির ছবি আঁকে। কিন্তু আজ ঈশার মন কোথাও থিত হয় না। তার চোখ চারপাশে ঘুরে, কিন্তু সে কিছুই দেখছে না। সে শুধু ভাবছে সে কিভাবে করবে এই কাজ। কিছুক্ষণ পর হঠাৎই সে থেমে গিয়ে বলে, আমার ভালো লাগছে না, আমি ভেতরে যাব। তার গলায় অস্বস্তির হালকা ছোঁয়া, কিন্তু চোখে লুকানো তাড়না। ঈশার কথা মতো মারিয়া এলেনা তাকে আবার রুমে নিয়ে আসে। রুমে ঢুকেই আগের মতোই সব নিয়ম মেনে ঈশার হাত আবার লক করে দেওয়া হয়। ধাতব সেই লকের ঠান্ডা স্পর্শ তার কবজিতে লাগে, কিন্তু তার চোখে ভয় নেই। বীর ঈশার পাশেই থাকতে চেয়েছিল এই সময়টা, কিন্তু বাস্তবতা এতটাই সহজ না। সে একজন মাফিয়া, আন্ডারগ্রাউন্ড জগতের সবচেয়ে ভয়ঙ্কর নামগুলোর মধ্যে একটি, রাজভীর। কয়েকটা রাজ্য তার অধীনে, তার ইশারাতেই চলে সব কিছু। তার ক্ষমতা যেন সীমাহীন, তেমনি তার দায়িত্ব ভারী। তার ব্যবসার কোম্পানির অভাব নেই, লিগাল ইল্লিগাল, আড়ালে ভেতরে আড়াল সব কিছুই নিয়ন্ত্রণ তার হাতে। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তাকে ব্যস্ত রাখে। তবু এই কয়েকদিনে একটা জিনিস বদলেছে। বীর এখন আর অযথা বাইরে সময় কাটায় না। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে সে প্যালেসে ফিরে আসার চেষ্টা করে, কারণ তার কাছে এখন একটা কারণ আছে, ইশায়া। মিশনেও সে এখন চায় না, কিন্তু যে কাজগুলো না করলেই নয় সেগুলোতে তাকে থাকতেই হয়। সেই দিনও ছিল এরকম একটা দিন। মেক্সিকোর সীমান্ত ঘেঁষা এক পরিত্যক্ত গোদামঘর। বাইরে থেকে দেখলে মনে হবে বহু বছর ধরে এখানে কোনো মানুষ পা রাখেনি, কিন্তু ভেতরে চলছে কোটি কোটি ডলারের ডিল। গোদামের চারপাশে ছড়িয়ে আছে ভিড়ের লোকজন, রোসাস, সান্তিয়াগো, এনরিকো আর আরও অনেক গার্ড। সবাই অস্ত্র হাতে প্রস্তুত। ভিড় ভেতর ঢোকে, তার একপাশে নিক, একপাশে ডিয়েগো। ভিড়ের কালো স্যুট, ঠান্ডা চোখ আর নিঃশব্দ পরিস্থিতি পুরো জায়গাটাকে মুহূর্তেই ভারী করে তোলে।
উপর পাশে দাঁড়িয়ে আছে এক প্রতিদ্বন্দ্বী কার্টেল লিডার। চোখে ভয় লুকানোর চেষ্টা, কিন্তু কপালে ঘাম স্পষ্ট। ডিলটা প্রায় শেষের দিকেই ছিল, সবকিছু ঠিকঠাক হিসাব মিলে গেছে। চারপাশে চাপা উত্তেজনা, কিন্তু ভিড়ের চোখ এড়িয়ে যায় না কিছুই। একটা ছোট ভুল তার চোখে পড়ে, সংখ্যার ভেতরে লুকানো একটা অসামঞ্জস্য, রুট আর ডলারের হিসাবের মধ্যে সূক্ষ্ম হেরফের। ভিড় ধীরে কাগজটা নামায়, সে তাকায় প্রতিপক্ষের দিকে, নিঃশব্দ। কয়েক সেকেন্ডেই নীরবতা ভেঙে ভিড় বলে, তুই আমার সাথে খেলতে এসেছিস? তার কণ্ঠ নিচু, ঠান্ডা, কিন্তু ভেতরে জমে থাকা আগুন স্পষ্ট। আমাকে কি মনে হয় তোর? প্রতিপক্ষের লোকটা কিছু বলার চেষ্টা করে, কিন্তু গলার স্বর কেঁপে যায়। এই এক মুহূর্তে সব পরিষ্কার হয়ে যায়, এটা ভুল না, বিশ্বাসঘাতকতা। রুট আর ডলারের হিসাব নিয়ে হেরফের করেছে সে। ভেবেছে ভিড় বুঝবে না। ভিড় ধীর কদমে এগিয়ে আসে, তার প্রতিটা পা ফেলার শব্দই লোকটার বুকের ভেতরে ধাক্কা দেয়। ভিড় কাছে গিয়ে থামে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখে। আমার জিনিসের হাত দিলে আমি হাত কেটে ফেলি না। এক সেকেন্ড থামে ভিড়, আমি মানুষটাই শেষ করে দিই। পরের মুহূর্তে একটা গুলির শব্দ, লোকটা মাটিতে লুটিয়ে পড়ে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। প্রতিপক্ষের বাকি লোকেরা একে অপরের দিকে তাকায়, তাদের চোখে স্পষ্ট ভয়, হাতের অস্ত্র কাঁপছে। কিন্তু তারা বুঝছে এখানে লড়াই করে লাভ নেই, তারাই পরাস্ত হবে। এক এক করে তারা অস্ত্র নামিয়ে দেয়, হার মেনে নেয়। আর ভিড় রক্তের মাঝখানে দাঁড়িয়ে নির্বাক চোখে শুধু বলে, আমার সাথে ডাবল গেম খেলার সাহস কি করে হয়? আমার সাথে বিশ্বাসঘাতকতা মানেই মৃত্যু। মেটিয়াস বুক কাঁপছে ভয়ে, কপালে ঘাম জমেছে। ভিড় যদি সত্যটা জানে তখন তার কি হবে? না, সব কিছু সামনে আসার আগেই তাকে যা করার করতে হবে। ভিড়ের লোকজন কয়েক মিনিটের মধ্যে পুরো জায়গাটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এটাকেও সরাও, রুটটা এখন আমাদের। কাজ শেষ হতে যেন বেশি সময় না লাগে। গাড়িতে ওঠার আগে ভিড় একবার হাত ঘড়ির দিকে তাকায়, তার চোখে বিরক্তি। দেরি হয়ে গেছে আজ। গাড়ির দরজা বন্ধ হতেই কনভয় দ্রুত গতিতে ছুটে চলে প্যালেসের দিকে। রাস্তায় আলো ঝাপসা হয়ে যায়। ভিড় চুপচাপ বসে থাকে, চোখ বন্ধ করে। তার মাথায় এখন আর রক্ত, ডিল বা ক্ষমতার হিসাব নেই, শুধু একটা মুখ, ইশায়া। আজকাল সে বাইরে খুব একটা থাকে না। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে সে ফিরে আসে তার প্যালেসে, ইশায়ার কাছে। কারণ এই ভয়ঙ্কর মাফিয়া বসের জীবনে এখন সবচেয়ে বিপজ্জনক আসক্তি হয়ে উঠেছে ইশায়া রহমান। ভিড়ের গাড়ির কনভয় ধীরে ধীরে এসে থামে বিশাল প্যালেসের সামনে। সারি সারি কালো গাড়ি, প্রতিটা ক্ষমতা আর ভয়ঙ্কর প্রভাবের প্রতীক। ভিড়ের গাড়ি থামতেই একজন গার্ড এগিয়ে এসে দরজা খুলে দেয়। গাড়ি থামতেই নামে ভিড়। তার উপস্থিতিতেই চারপাশের পরিবেশ একেবারে শান্ত হয়ে ওঠে। কোনো দিকে তা তাকায় না, সোজা প্যালেসের ভেতরে ঢুকে পড়ে সে। তার গন্তব্য একটাই, নিজের রুম। উপরে উঠে রুমের দরজা খুলতেই ভেতরে থাকা সবাই একে একে মাথা নিচু করে বেরিয়ে যায়। রুমে আধো অন্ধকার। ভিড় লাইট অন করতেই তার দৃষ্টি গিয়ে থামে বিছানার ওপর। বিছানায় ঘুমে বিভোর সে, কোমল মুখ, নিঃশ্বাসে মৃদু ওঠানামা, সব কিছু এক অদ্ভুত প্রশান্তি তার কাছে। ঈশার গায়ে হলুদ রঙের জামা, রংটা যেন আরো উজ্জ্বল করে তুলেছে তার সৌন্দর্যকে। লম্বা চুলগুলো সাদা চাদরের ওপর ছড়িয়ে আছে, যেন কালো সিল্কের মতো ঝরে পড়ছে। বীর কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে, শুধু তাকিয়ে থাকে তার দিকে। চোখে এক অদ্ভুত মিশ্রণ, অধিকার, মুগ্ধতা আর ভয়ঙ্কর এক আসক্তি। আজকাল যেন সে আরো সুন্দর হয়ে উঠেছে। বীর ভেতরে এসে আলমারির দিকে যায়। আগে শাওয়ার নিবে সে, এই শরীরে সে তার প্রাণকে স্পর্শ করবে না। বীর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। একটা লম্বা শাওয়ার নিয়ে আসে। তার গায়ে ধূসর রঙের ট্রাউজার, চুল ভেজা। এক হাতে ট্রাউজার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়।
চুল মোছার শেষে ট্রাউজারটা ছুঁড়ে ফেলে দেয় টিফানি। তারপর এগিয়ে যায় ঈশার দিকে, বিছানার পাশে বসে ঝুঁকে পড়ে। ঘুমে বিভোর ঈশার মুখের খুব কাছে এসে তার ঠোঁটে আলতো আদরে স্পর্শ ছুঁয়ে দেয়। একটা, দুইটা, অনেকগুলো। স্পর্শটা এতটাই নরম, তবু এত গভীর যে ঈশা ঘুমের মধ্যেও কেঁপে ওঠে। আধো চোখে তাকাতে এসে দেখে তার খুব কাছে ভিড়। ঈশার চোখ খুলতে ভিড় আরও গভীরভাবে তার ঠোঁট ডুবিয়ে দেয় ঈশার অধরে। আগের চেয়ে দীর্ঘ গভীর এক স্পর্শ। মীরের অবাধ ঠোঁটের স্পর্শে ঈশা ছটফটিয়ে ওঠে, দম বন্ধ হয়ে আসে। কিন্তু ভিড় ঈশাতে মত্ত অবস্থায় তাকায় তার দিকে। সেই দৃষ্টি তীব্র ভয়ঙ্কর। সেই চাহনিতে ঈশা থেমে যায়। কিছুক্ষণ পর ভিড় সরে আসে। ঈশার ফোলা ফোলা দুগালে ঝুঁকে শব্দ করে চুমু খায়। তারপর সে তার ঠান্ডা হাতে আলতো করে রাখে ঈশার গালে। মৃদু ভাঙা কণ্ঠে বলে, হে প্রিন্সেস, আর কতদিন দূরে থাকতে হবে বলো তো তোমার কাছ থেকে? পাগল হয়ে যাচ্ছি আমি। তার কণ্ঠে গভীর আবেগ। হাউ মেনি ডেজ হ্যাজ ইট been since I truly had you as mean? This distance has become unstable for me. I cover you more than anything, yet I have to hold myself back for you. For us, if only you could understand how deeply it affects me to stay away from you. You are slowly becoming your obsession. কথাগুলো বলতে বলতেই বীর ধীরে ধীরে তার হাত নামিয়ে আনে ঈশার পেটের ওপর। আলতো করে হাত বুলিয়ে দেয় সেখানে। স্পর্শটা কোমল, তার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত অধিকার আর তীব্রতা। বীর ঈশার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, খেয়েছ? ঈশা নীরবে মাথা নাড়ায়। ওষুধ খেয়েছ সব? ঈশা নরম গলায় জবাব দেয়, ঈশা খুব একটা কথা বলে না ভীরের সাথে। তার কথার উত্তর দেওয়াটুকুই যেন তার সীমা, এর বাইরে আর কিছুই নয়। ভীর কিছু জিজ্ঞেস করলে সে শুধু উত্তর দেয়, নিজ থেকে কোনো কথা বাড়ায় না। ভীর এরপর আরও টুকটাক কিছু প্রশ্ন করে, তার শরীর কেমন আছে, কোথাও ব্যথা অনুভব করছে কিনা, ঠিকমতো বিশ্রাম নিচ্ছে কিনা, এইসব। ঈশা প্রতিটা প্রশ্নের জবাবে শুধু হ্যাঁ বলে মাথা নাড়ায়। তার কণ্ঠে কোনো বাড়তি আবেগ প্রকাশ পায় না, তবু ভেতরে ভেতরে ঈশার শরীর যেন হিম হয়ে আসছে। তার প্রতিটি শ্বাসে অস্বস্তি, প্রতিটা মুহূর্তে অজানা ভয়। তার কল্পনা জগতে তার ভেতরে আবেগ সবকিছু যেন লোকটার সামনে এসে ফিকে হয়ে যায়। এই মানুষটাকে নিয়ে সে কিছুই অনুমান করতে পারে না। কখন কি করবে, কিভাবে করবে, কিছুই তার বোঝার বাইরে। তবুও তার ভেতরে একটাই শক্তি আছে, তাকে এগোতেই হবে, থামার কোনো সুযোগ নেই। এই অন্যায় সে মেনে নিতে পারবে না। ফির আলমারি থেকে একটা টি শার্ট নিয়ে শরীরে জড়িয়ে নেয়, তারপর খাবার পাঠানোর নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই দরজায় শব্দ করে মারিয়া এলেনা এসে খাবারের ট্রে সামনে রাখে। বীর ঈশার ব্যাপারে টুকটাক জিজ্ঞেস করতে থাকে, ডাক্তার কি বলছে, তার অবস্থা কেমন, কোনো সমস্যা আছে কি না। মারিয়া এলেনা মাথা নিচু করে জবাব দেয়, তারপর বাইরে চলে যায়। বীর খেতে বসে। ঈশা শুয়ে আছে, তার চোখ খোলা, কিন্তু মন অন্য কোথাও। গভীর চিন্তায় ডুবে আছে সে। বীর তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এদিকে এসো। ঈশা ধীরে মাথা ঘুরিয়ে বীরের দিকে তাকায়। বীর আবারও বলে, কি হলো, আসতে বলেছি। ঈশা শুয়ে থেকে শান্ত গলায় বলে, আমি খেয়েছি, আর খাবো না। বীর এবার গমগমে কণ্ঠে বলে, আমি আসতে বলেছি। এই কথার পর সে আর কোনো কথা বলে না। সে ধীরে উঠে বসে। নিচে নামতেই তার শিকল থেকে শব্দ করে। ধাতব সেই শব্দ রুমের নীরবতা ছেদ করে। একটা শব্দ শুনে ঈশার মুখ মুহূর্তে অন্ধকার হয়ে আসে। তার ভেতরে এক ধরনের দম বন্ধ করা অনুভূতি তৈরি হয়, তবুও নিজেকে সামলে নেয়। ধীর স্থির পায়ে এগিয়ে যায় ভিড়ের দিকে।
ভিড় দেখে ঈশাকে। ঈশা ডিভানে গিয়ে তার পাশে বসে। ঈশা ভিড়ের পাশে এসে বসতে ভিড় কোনো কথা না বলে খাওয়া শুরু করে। তার আচরণ সবসময়ের মতোই নিয়ন্ত্রণ, স্থির, অথচ ভেতরে লুকিয়ে থাকে এক অদ্ভুত জোর। সে নিজে খায়, আবার বাড়িয়ে ঈশার মুখেও খাবার তুলে দেয়। ঈশা গরুর মাংস খেতে পছন্দ করে। এই ছোট ছোট বিষয়গুলো ভিড়ের অজানা নয়। প্লেট থেকে বেছে বেছে নরম মাংসের টুকরোগুলো ঈশার মুখে তুলে দেয়। ঈশা ডিভানে হেলান দিয়ে বসে আছে, মাথা এলিয়ে ধীরে ধীরে খেতে থাকে। তার শরীর যেন দিন দিন ভারী হয়ে আসছে, ক্লান্ত, অবসন্ন লাগে সবসময়। মাথাটা একদিকে কাত হয়ে আছে, তবুও সে খাচ্ছে, ভিড় খাওয়াচ্ছে বলে। ভিড় নিজেও খাচ্ছে, আবার একই সাথে ঈশাকে খাইয়ে দিচ্ছে। খাওয়ার মাঝে ভিড় মাংসের বদলে মাছ বেছে ঈশার মুখে দেয়। মুখে অন্য স্বাদ আসতে ঈশা চোখ মুখ কুঁচকে ফেলে। চোখ মুখে স্পষ্ট